জি। আমরা আজকে জানবো হচ্ছে ইংরেজি গ্রামারের পার্টস অফ স্পিচের অংশ। পার্টস অফ স্পিচের অংশগুলোর মধ্যে আমরা দেখব যে কোনটা কোন অংশ থেকে কীভাবে ব্যবহার করা হয়। প্রথমত আমরা দেখব পার্টস অফ স্পিচের সংজ্ঞায় কী বলছে। আমরা সংজ্ঞায় যদি দেখতে যাই, প্রথমত টাইটেলের অংশকে যদি ভাঙাতে যাই তাহলে অবশ্যই আমরা প্রথমত দেখব হচ্ছে পার্ট। পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশ, এবং ওখানে আমাদের প্রশ্নে লেখা আছে হচ্ছে পার্টস অংশ সমূহ। অংশ হচ্ছে একাধিক, এবং এখানে প্রিপজিশন ব্যবহার করছে অফ। অফ শব্দের অর্থ হচ্ছে র বা এর। এবং এখানে বলছে হচ্ছে স্পিচ। স্পিচ শব্দের অর্থ হচ্ছে কথা বা উক্তি। তাহলে প্রশ্নের টাইটেলের ব্যাখ্যাটা আমরা দেখলাম যে পার্ট শব্দের অর্থ বলছে অংশ, এটা হচ্ছে ছোট, এবং পার্টস বলছে অংশ সমূহ, এটা হচ্ছে বৃহৎ বা বড়। অফ শব্দের অর্থ হচ্ছে র বা হচ্ছে এর, এবং স্পিচ কথার অর্থ হচ্ছে কথা বা উক্তি। আমরা যে বর্ণনাগুলো করে থাকি সেটাই হচ্ছে স্পিচ। শাব্দিকভাবে যদি আমরা বলতে যাই যে পার্টস অফ স্পিচ কাকে বলে, এক কথায় আমরা বলতে পারবো বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থপূর্ণ শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। সংজ্ঞার মধ্যে লক্ষণীয় কিছু বিষয় রয়েছে। বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থপূর্ণ, তাহলে প্রথমত বাক্য হতে হবে, এবং বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহার হবে তার অর্থ থাকতে হবে, এবং অর্থগুলোর হচ্ছে প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা শব্দেরই অর্থ থাকতে হবে। তাছাড়া আমরা ওই বাক্যকে পার্টস অফ স্পিচ বলতে পারবো না। উদাহরণে যদি আমরা দেখতে যাই, আমরা যদি এখানে দেখতে যাই আই এ ক্যাট হ্যাভ, এখানে আমরা যদি অর্থ করতে যাই, আই শব্দের অর্থ হচ্ছে আমি, এ শব্দের অর্থ হচ্ছে একটি, ক্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল, হ্যাভ শব্দের অর্থ হচ্ছে আছে। প্রত্যেকটা শব্দের এক একটি অর্থ রয়েছে, তাই বলে আমরা এই অংশটাকে সেন্টেন্স হিসেবে নিতে পারবো না, কারণ এগুলো প্রত্যেকটা সেন্টেন্সের অংশ হিসেবে গঠন অনুসারে সাজানো নেই। আমরা যদি এই বাক্যটাকে সাজাতে যাই তাহলে আমরা দেখতে পাবো আই হ্যাভ এ ক্যাট, তাহলে আমি বলতে পারবো যে আমার একটি বিড়াল আছে। গঠনের দিক থেকে আমরা যদি দেখতে যাই, সেন্টেন্সের গঠনে বলছে সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে, এবং হচ্ছে অবজেক্ট থাকতে হবে। একটা ইংরেজি বাক্যের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অংশের মধ্যে রয়েছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমাদের উপরোক্ত বাক্যই সাবজেক্টের পরে আর্টিকেল ছিল, আর্টিকেলের পরে নাউন ছিল, এবং ভার্ব দেওয়া ছিল, বাক্যের কোনো অংশ হিসেবে সাজানো ছিল না। নিচের অংশে বলছে সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ হচ্ছে ভার্ব, এবং এ ক্যাট হচ্ছে অবজেক্ট। এখন প্রশ্ন যদি আমরা করি, এই যে অবজেক্ট বলতেছি, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেমন ভার্বের পরের অংশ হচ্ছে অবজেক্ট, ভার্বের পূর্বের অংশ হচ্ছে সাবজেক্ট। আমরা সাধারণত এই কথা বলে থাকি, কিন্তু এই বাক্য থেকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে ভার্বের পরবর্তী সকল অংশ কখনোই অবজেক্ট হয় না। এখন এখানে হচ্ছে ভার্বকে যদি আমরা দুইটা ডাব্লিউএস শব্দ আছে যেগুলো আমরা সকলেই জানি, একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হোম। হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি, এবং হোম শব্দের অর্থ হচ্ছে কাকে। তাহলে এই যে হোয়াট এবং হোম শব্দ দ্বারা যদি ভাবকে আমরা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাবো। যদি এই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে ভাবকে প্রশ্ন করে উত্তর মিলে যায় তবে আমরা তাকে অবজেক্ট বলতে পারবো। যেমন আমার একটি বিড়াল আছে, এই হ্যাভকে যদি প্রশ্ন করি আমার কি আছে, তাহলে উত্তর আসবে হচ্ছে অবজেক্ট, এ ক্যাট, একটি বিড়াল আছে। এবং কাকে শব্দ দিয়ে মিলতেছে না, তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে যদি উত্তর মিলে যায় তাহলে আমরা তাকে অবজেক্ট বলতে পারবো, না হলে বলতে পারবো না।
উদাহরণস্বরূপ আমরা যদি আরেকটা দেখি যে ভার্বের পরে বর্তী শব্দকে অবজেক্ট বলা হয় না, তাহলে আমি বলতে পারবো আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। বাক্যের ওয়েনটা হচ্ছে ভার্ব। আমি যদি কাউকে সাধারণত জিজ্ঞাসা করি যে একটা বাক্যের লিখছি আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে ভার্বের পরবর্তী অংশ কি সবসময় অবজেক্ট হবে? তাহলে আমি যদি দেখি এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং ওয়েন্ট হচ্ছে ভার্ব এবং পরবর্তী অংশ হচ্ছে অবজেক্ট, কিন্তু আদৌ তো সত্যি কি সেটা অবজেক্ট? যদি আমরা এটা বলি তাহলে অবশ্যই এটা হচ্ছে সঠিক হবে না। তার কারণ ভার্বকে যদি আমরা হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তবে তাকে আমরা অবজেক্ট বলতে পারবো, তাছাড়া আমরা অবজেক্ট বলতে পারবো না। যেমন আমি যদি বলি আমি গিয়েছিলাম, কি জায়গার নাম আসছে না, ওটা হচ্ছে একটা জায়গার নাম ঢাকা, নাম নাউন, আমরা অবশ্যই সেটা জানি ঢাকা শব্দটা নাউন। আবার যদি বলি হচ্ছে আমি গিয়েছিলাম কাকে, তাও উত্তরটা মিলতেছে না। তাহলে ভাবকে যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি অবজেক্টের উত্তর না আসে তাহলে সেটাকে আমরা অবজেক্ট বলবোই না। ভাবের পরবর্তী অংশ অবশ্যই হোয়াট এবং হোম দ্বারা মিলতে হবে, যদি মিলে তবে তাকে আমরা অবজেক্ট বলবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভার্বকে যদি হচ্ছে হোয়াট হোম দ্বারা প্রশ্ন করে উত্তর না পাই তাহলে অবজেক্ট হচ্ছে না, তাহলে ভার্বের পরবর্তী অংশকে আমরা কি বলবো? প্রশ্ন হচ্ছে এটাই, ভার্বকে যদি আমরা হোয়ার হোয়েন হোয়াই এবং হচ্ছে হাউ, চারটা ডাব্লিউএস ওয়ার্ড আছে, সেটা হচ্ছে হোয়ার হোয়েন হোয়াই এবং হাউ। এই চারটা শব্দ যদি ভার্বকে প্রশ্ন করে এবং উত্তর মিলে যায় তাহলে তাকে আমরা অবজেক্ট বলতে পারবো না, তাকে আমরা বলতে পারবো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা যদি এটাকে বলি আমি গিয়েছিলাম, হোয়ার শব্দের অর্থ আমরা সবাই জানি, হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়, হোয়েন শব্দের অর্থ হচ্ছে কখন, হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন, হাউ শব্দের অর্থ হচ্ছে কিভাবে বা হচ্ছে কত। তাহলে এই যে ডাব্লিউ চারটা ওয়ার্ড শব্দ দেখলাম, হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়, হোয়েন শব্দের অর্থ হচ্ছে কখন, হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন এবং হাউ শব্দের অর্থ হচ্ছে কত বা কিভাবে। এখন আমি যদি ভাবকে প্রশ্ন করি আমি কোথায় গিয়েছিলাম, তাহলে উত্তরটা মিলে যাচ্ছে যে আমি ঢাকাতে গিয়েছিলাম। তাহলে অবশ্যই এখানে আমরা অবজেক্ট নাম বলতে পারবো না, আমরা অবশ্যই সেটাকে বলবো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এখানে কোনো বক্তব্য উল্লেখ করা নাই, তাহলে কখন কেন কিভাবে কোথায়, এই যে অ্যাডভার্ব, এখানে আর কোনো পরবর্তী কোনো বক্তব্য আমাদের লেখা নেই, তাহলে প্রশ্ন আসছে না। যদি বড় বাক্য হয় তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো আমরা যদি বলি হচ্ছে লাস্ট উইক আই ওয়েন্ট টু ঢাকা টু meet my father by train. Last week, গত সপ্তাহে I went to Dhaka to meet my father by train. বাক্যের বক্তব্যে বাংলা যদি দেখি, গত সপ্তাহে আমি গিয়েছিলাম ঢাকাতে টু মেট সাক্ষাৎ করতে, মাই ফাদার আমার বাবার সাথে, বাই ট্রেন ট্রেন যোগে, তার ট্রেনে করে আমি আমার বাবার সঙ্গে ঢাকাতে দেখা করতে গিয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আন্ডারলাইন করছে যে শব্দ নিচে, এগুলোকে আমরা দেখব। লাস্ট উইকের পরে দেখো লিখছে আই ওয়েন, সাবজেক্ট লিখছে, এ ওয়েন লিখছে, এটা হচ্ছে ভার্ব, ওয়েনটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের পরবর্তী অংশকে আমরা কি অবজেক্ট বলবো না অ্যাডজেক্টিভ বলবো না অ্যাডভার্ব বলবো? পার্টস অফ স্পিচের কিছু নিয়ম আছে, নিয়মতান্ত্রিক অনুসারে আমরা জিজ্ঞাসা করলে উত্তরটা পেয়ে যাবো। তাহলে ভার্বের অংশ একটু ঢাকা ধরি, তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ঢাকা ভার্বের পরে অবজেক্টের অবস্থান নিল, সেটা অবজেক্ট না, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখন হচ্ছে আমরা এই অংশটা দেখে নিচ্ছি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা আবার ডাব্লিউএস ওয়ার্ড আরো তিনটা লিখছিলাম, হচ্ছে হোয়েন হোয়াই এবং হাউ, এই তিনটা দ্বারা প্রশ্ন করে দেখবো যে অ্যাডভার্বটা কিরকম হয়। তাহলে আমি যদি মনে করি টু মেট সাক্ষাৎ করতে, আমি ভার্বকে প্রশ্ন করব, আমি কেন গিয়েছিলাম, হোয়াই দ্বারা প্রশ্ন করব। তাহলে আমি যদি হোয়াই দ্বারা হচ্ছে ভার্বকে প্রশ্ন করি যে আমি কেন গিয়েছিলাম, তাহলে উত্তরটা আসবে আমি সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তাহলে এখানে মিটটা আমরা আদৌ তো জানি, মিট মানে সাক্ষাৎ করা, কোনো কিছু করা হওয়া বোঝালে সেটাকে ভার্ব বলে, কিন্তু ভার্ব হওয়া সত্ত্বেও ওটা তুমি ভার্ব বলতে পারবে না,
কারণ ভার্বকে যদি এই উক্ত বাক্যের মেন ভার্বকে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড হয় দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা হচ্ছে অবজেক্ট বা ভার্ব নয়, আমরা অ্যাডভার্ব পাবো। আমার টু মিট এটাও হচ্ছে বাক্যের অ্যাডভার্ব। প্রশ্ন হচ্ছে বাই ট্রেন কিভাবে ঢাকাতে গিয়েছিলে, কিভাবে গিয়েছিলাম, এরকম প্রশ্ন করছে। এখন হাউ শব্দ দ্বারা আমি ভাবকে প্রশ্ন করলাম কিভাবে গিয়েছিলে, অবশ্যই এখানে হাউ দ্বারা প্রশ্ন হচ্ছে। হাউ দ্বারা প্রশ্ন হলে এই শব্দটাও অ্যাডভার্ব। তাহলে এই তিনটে শব্দটাকে আমরা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলাম। এখন একটা বাকি রয়েছে হোয়েন, কখন, সময় বোঝাইছে। লাস্ট উইক গত সপ্তাহে ভাবকে প্রশ্ন করবে যে কখন ঢাকাতে গিয়েছিলে, সময় বোঝাইছে। তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি আমরা লাস্ট উইক গত সপ্তাহে, তার নিঃসন্দেহে এই বাক্যের এই শব্দটাও হচ্ছে অ্যাডভার্ব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কতিপয় কিছু নিয়ম আছে যে অ্যাডভার্ব সচরাচর আমরা মানুষেরা ছাত্ররা যেগুলো জানে যে হচ্ছে এ লয় যুক্ত শব্দকে অ্যাডভার্ব বলা হয়। তাহলে এখানে আমরা যদি এই বাক্যটাকে খেয়াল করি, কোনো শব্দের সঙ্গে এ লয় যুক্ত ছিল না, তাহলে না থাকা সত্ত্বেও উক্ত শব্দগুলো অ্যাডভার্বে পরিণত হয়েছে। তাহলে আমরা এটুকু শিখলাম যে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে হোয়ার, হোয়েন, হোয়াই এবং হাউ। এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড শব্দ দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করি যে উত্তরটা আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব, এবং ভার্বকে যদি হচ্ছে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা পাবো হচ্ছে অবজেক্ট। এই দুইটা জানা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের অবশ্যই এরকম একটা বাক্য দেবে এবং আন্ডারলাইন করে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ, এই 8 প্রকারের মধ্যে তোমাকে শনাক্ত করতে হবে। এখন আমরা যদি এ লয় যুক্ত শব্দ দেখতে যাই তাহলে আমাদের কিছু নিয়ম আছে। যেমন আমি যদি লিখি হচ্ছে ফাদারলি, তারপরে হচ্ছে যদি লিখি হচ্ছে মাদারলি, তারপরে হচ্ছে কুইকলি, তারপরে হচ্ছে নাইসলি, এই যে চারটা শব্দ লিখছি, চারটা শব্দের শেষে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এ লয় যুক্ত করা আছে। তাহলে এই যে শব্দ চারটা লিখছি, চারটা শব্দই এ লয় যুক্ত। আমাদের সচরাচর আমরা চিনি যে এ লয় যুক্ত শব্দকে অ্যাডভার্ব বলা হয়। তাহলে আমাদের এই শব্দগুলো, এই ফাদারলি, মাদারলি, এই শব্দগুলোকে আমরা নবম শ্রেণী বা দশম শ্রেণীতে ট্যাগ কোশ্চেন করতে গেলে শব্দগুলো দেখা পড়ে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। তখন আমরা এই মাদারলি, ফাদারলি শব্দ দ্বারা অনেকেই ভুলবশত তার প্রোনাউন হি এবং সি লেখে। মাদারলি থাকলে কেউ সি লেখে, ফাদারলি থাকলে হি লেখে। মানে আদৌ তো বাক্যের সাবজেক্টের অবস্থানে যখন এই শব্দগুলো ব্যবহার হয় তখন আদৌ তো এই শব্দগুলো কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, এই বিষয়গুলো শনাক্ত করতে হয়। কারণ নাউন বা প্রোনাউনের প্রোনাউন হচ্ছে হি, সি অথবা ইট। এখানে আদৌ তো নাউন বোঝাইছে কি, আবার প্রোনাউন বোঝাইছে কি, প্রোনাউন হলে কি এটা, আবার দেখা যাচ্ছে এটা কোন অংশ। তাহলে এই বাক্যগুলোকে দেখা যায় আমরা একটু আলাদা করে দেখব যে ফাদারলি, মাদারলি, কুইকলি, নাইসলি এগুলো যদি আমরা জানতে যাই তাহলে আমাদের একটা বিষয় জানা খুবই জরুরি। আমরা পূর্বে সকলেই জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। আমরা যদি দেখি হচ্ছে 1 প্রকার লেখা থাকে, প্রথম হচ্ছে নাউন এবং তার বাংলা হচ্ছে বিশেষ্য। 2 নম্বর হচ্ছে প্রোনাউন, প্রোনাউন যার বাংলা হচ্ছে সর্বনাম। নাম্বার 3 অ্যাডজেক্টিভ, যার বাংলা হচ্ছে বিশেষণ। নাম্বার 4 হচ্ছে ভার্ব, যার বাংলা হচ্ছে ক্রিয়া। নাম্বার 5 অ্যাডভার্ব, যার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। তারপর নাম্বার 6 প্রিপোজিশন, যার বাংলা অর্থ হচ্ছে সম্পর্ক সূচক অব্যয়। নাম্বার 7 কনজাংশন, এর সম্পর্ক হচ্ছে সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়। নাম্বার 8 ইন্টারজেকশন, আর বাংলা হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য, প্রোনাউন শব্দ সর্বনাম, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, ভার্ব হচ্ছে ক্রিয়া
অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন হচ্ছে সম্পর্ক সূচক অব্যয়, কনজাংশন হচ্ছে সংযোগ সূচক অব্যয় এবং ইন্টারজেকশন হচ্ছে বিশেষ সূচক অব্যয়। এই যে 8 প্রকার লিখলাম, এই 8 প্রকারের মধ্যে এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। আমরা কখনো হচ্ছে সাবজেক্ট প্রিফিক্সে নাউন ব্যবহার করতে হয়, ভার্ব ব্যবহার করতে হয়, অ্যাডভার্ব ব্যবহার করতে হয়, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। এখন এই যে আমরা আলোচনায় দেখলাম যে এলয় যুক্ত শব্দ অ্যাডভার্ব হয় কিনা, আমরা আলোচনায় দেখতে পাবো যে এলয় যুক্ত শব্দ কখনো অ্যাডভার্ব হবে, কখনো অ্যাডজেক্টিভ হবে, কিন্তু কিভাবে হবে এইটা আলোচনা আনার জন্য এই নাম্বারিংটা আমাদের করতে হলো। আমরা উদাহরণস্বরূপ বোঝার জন্য এখানে টেকনিক ব্যবহার করব যে নাউনের কোড নাম্বার হচ্ছে 1, যাকে মান হিসেবে নিতে পারবো। প্রোনাউনের কোড নাম্বার হচ্ছে 2 অথবা কোন প্রোনাউনের মান হচ্ছে 2, অ্যাডজেক্টিভের মান হচ্ছে 3, ভার্বের মান হচ্ছে 4, অ্যাডভার্বের মান হচ্ছে 5, প্রিপজিশনের মান হচ্ছে 6। এইভাবে তদরূপ হচ্ছে 8টা মান দেওয়া আছে আমাদের। এখন এগুলো আলোচনা করব আমরা। এখন এই বাক্যের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে এই যে শব্দ এই লয়ের পূর্বে যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে আমরা খেয়াল করব। তো দেখা যাচ্ছে যে ফাদার শব্দ, ফাদার শব্দের অর্থ হচ্ছে বাবা। তাহলে বাবা এটা যদি হয়ে থাকে অবশ্যই নিঃসন্দেহে এটা হচ্ছে নাউন। তাহলে ফাদারটা যদি নাউন হয় তাহলে নাউনের মান কত হচ্ছে আমরা একটু দেখব। নাউনের মান হচ্ছে 1 এবং হচ্ছে এল ওয়াই, এল ওয়াই কয়টা বর্ণ? 2টা বর্ণ, একটা এল একটা ওয়াই, 2টা বর্ণ। তাহলে এর সঙ্গে যুক্ত করব হচ্ছে 2। এখন এই 1 এবং 2 যদি যুক্ত করি তাহলে ইকুয়াল আমরা পাবো হচ্ছে নাম্বার 3। তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে 8 প্রকারের মধ্যে 3 নম্বরের কোন অপশনটা আছে? দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ আছে। তাহলে নিঃসন্দেহে এই ফাদারলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে ফাদারলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নিচে লিখছি মাদার, সেম একই বিষয়। তাহলে হচ্ছে মাদার, মাদার শব্দটার মান হচ্ছে 1, এল ওয়াই বর্ণ মান হচ্ছে 2, ইকুয়াল হচ্ছে 3। তাহলে আমি দেখতে পাচ্ছি এই শব্দটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ফাদারলি মাদারলি নাউনের সঙ্গে যদি এল ওয়াই থাকে তাহলে আমরা তাকে হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ বলবো, আর অ্যাডজেক্টিভের প্রোনাউন ইট ব্যবহার করতে হয়। এখন নিচে বলছে কুইক, কুইক শব্দটার অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত, কোনো কিছু দ্রুত করা। এটা হচ্ছে গুণ বোঝায়, মানুষের গুণ যদি বোঝায় তাহলে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভ কত নম্বরে আছে? 3 নম্বরে আছে। তাহলে আমরা হচ্ছে কুইক শব্দটা লিখি। কুইক শব্দের অর্থ হচ্ছে দ্রুত, এর মান হচ্ছে কত? 3 প্লাস এর সঙ্গে আছে এল ওয়াই, এল ওয়াই এর বর্ণ কয়টা আছে? 2টা। তাহলে এর মান যোগ করলাম 2, ইকুয়াল হচ্ছে 5। আমরা এখানে দেখতে পাচ্ছি কুইকলি শব্দটা হচ্ছে 5 নম্বর কি আছে? অ্যাডভার্ব। তাহলে এখানে 5 থাকলে অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব। তাহলে অবশ্যই মানের দিক থেকে আমরা যদি ধারাবাহিকভাবে যে মুখস্থ করে রাখি যে হচ্ছে 1 নম্বরে নাউন, 2 নম্বরে প্রোনাউন, 3 নম্বরে অ্যাডজেক্টিভ, যদি এটা ধারাবাহিক মুখস্থ রাখি তাহলে মানের দিক থেকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বের করা খুব সহজ। যদি একটু অগোছালো হয়ে যায় তাহলে সমস্যা হয়, তবে নোট মুখস্থ রাখলেও চলে। তাহলে আমরা যদি পরবর্তী শব্দটা দেখতে যাই হচ্ছে নাইস, প্লাস হচ্ছে এল ওয়াই, এই শব্দটাও আমরা দেখতে পাচ্ছি। নাইস শব্দটা হচ্ছে সুন্দর, কোনো কিছু ভালো গুণ বোঝালে সেটাকে আমরা বিশেষণ বলি, তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের মান হচ্ছে 3 এবং এল ওয়াই বর্ণ হচ্ছে 2, ইকুয়াল হচ্ছে 5। আর 5 এর মান হলে আমরা চলে যাব হচ্ছে অ্যাডভার্বে। তাহলে আমরা এই যে বাক্যগুলো দেখতে পাচ্ছি এগুলোতে অবশ্যই আমাদের মিলে যাচ্ছে। সহজ কথা হচ্ছে অ্যাডভার্বকে মেলানোর আরেকটা সহজ বিষয় আছে এবং অ্যাডজেক্টিভকে মেলানোর সহজ উপায় রয়েছে। অ্যাডজেক্টিভকে কীভাবে মেলাবো আমরা? এই যে লিখছিলাম ফাদার, মাদার, কুইক আর হচ্ছে নাইস, এই 4টা শব্দকে যদি আমরা ভেরি শব্দ দ্বারা প্রশ্ন করি তাহলে দেখব কে মিলবে আর কে মিলবে না। আমরা যদি লিখি হচ্ছে ভেরি ফাদার, ভেরি ফাদার, তাহলে কিন্তু অর্থটা আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। কিন্তু আমরা যদি দেখি ভেরি কুইক, খুব দ্রুত, এই যে এখানে মিলে গেছে আর এখানে মেলেনি। তাহলে ভেরি শব্দ দ্বারা কোনো পরবর্তী শব্দকে যদি আমরা মেলাতে যাই বা প্রশ্ন করি তাহলে ভেরি ফাদার, ভেরি কুইক, এখানে ফাদারটা মিলতেছে না কিন্তু কুইক হচ্ছে মিলে যাচ্ছে। তাহলে কোনো শব্দকে ভেরি দ্বারা শব্দটা যদি মিলে যায় তাহলে সেই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, আর যে শব্দ ভেরি দিয়ে মিলবে না তাকে আমরা নাউন বলবো। এটা হচ্ছে একটা ছোট টেকনিক। এখন বিষয় হচ্ছে বাক্যের মধ্যে আমাদের যে আলোচনাগুলো দেওয়া থাকে আন্ডারলাইন করা বলতে পার্টস অফ স্পিচের কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। আমরা যদি আলোচনায় দেখতে যাই, আই ড্রিঙ্ক ওয়াটার। আবার যদি দেখতে যাই আই হ্যাভ এ ওয়াটার পট। আবার যদি দেখতে যাই আই ওয়াটার দ্য
প্ল্যান্টস। তিনটা বাক্য আমরা দেখলাম। তিনটা বাক্যের মধ্যে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি হচ্ছে পানি পান করি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। হিসেব অনুযায়ী ভার্বের পরে এটা হচ্ছে অবজেক্ট। আমরা পূর্বের আলোচনায় দেখলাম যে ভার্বকে ডাব্লিউএস ওয়ার্ডের কোন কোন অংশ দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো আর কি পাবো সেটা আমরা দেখছি। তাহলে এখানে তো আমরা ভার্বকে প্রশ্ন করি আমি কি পান করি, তাহলে অবশ্যই পানির উত্তর চলে আসে। এটাকে আমি যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি তাহলে হচ্ছে ওয়াটার আসে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে এটাই অবজেক্ট। আর ওয়াটার এখানে হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? নাউন। আই হ্যাভ এ ওয়াটার পট, ওয়াটার এবং পট, ওয়াটার মানে হচ্ছে পানি, এটাও নাউন, পট হচ্ছে পাত্র, এটাও নাউন, পরপর দুইটা নাউন আছে। এখন এই বাক্যে আন্ডারলাইন করে যদি বলে এখানে ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে অবশ্যই আমরা যদি একটু জ্ঞানের দুর্বলতা থাকে তাহলে অবশ্যই ওয়াটারকে ভুলবশত নাউন হিসেবে বলে ফেলবো। আদৌ তো এখানে ওয়াটারটা নাউন নয়। তার কারণ হচ্ছে আর্টিকেলের পর পরপর দুইটা যদি নাউন থাকে, পরপর যদি দুইটা নাউন থাকে তাহলে দুই নাউনের পূর্ববর্তী যে নাউন, তাহলে আমি দেখতে পাচ্ছি এই পট এটাও নাউন, ওয়াটার এইটাও নাউন, দুই নাউনের পূর্ববর্তী, এক কথা আর্টিকেলের পরে যে নাউন থাকবে এই নাউনটা হবে অ্যাডজেক্টিভ, আর পরবর্তী যে শব্দ থাকবে সেটা হবে নাউন। আমাদের যদি কখনো বক্তব্যের মধ্যে এরকম হয় যে পরপর কোনো নাউন দিয়ে দিছে, তার অবশ্যই আমরা পরবর্তী লাস্টের অপশনটাকে বলবো হচ্ছে নাউন এবং পূর্ববর্তী নাউনকে বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। পরের বাক্যে যদি খেয়াল করি আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি হচ্ছে চারাগুলোতে পানি দেই, তাহলে আমি কি করি, আমি যে ভার্বকে প্রশ্ন করি চারাগুলোকে আমি কি করি, অবজেক্টকে প্রশ্ন করি কি করি, আমি পানি দেই। আমরা জানি যে কোনো কিছু করা হওয়া বোঝালে তাকে হচ্ছে ভার্ব বলে। তাহলে এখানে বাক্যের ওয়াটার পানি এটা সত্যি কথা, কিন্তু এখানে বাক্যের এ অবশ্যই নাউন হিসেবে নয়, এ হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ